This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ এই সত্যিই মসনদের দখলের লড়াই। একদিকে যখন রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, ৬ বিধানসভা কেন্দ্রের বিধায়করাই সাংসদ হয়েছেন এবং সে কারণে একদিকে যখন রাজ্যের এই হাড্ডাহাড্ডি লড়াই, অন্যদিকে রাজ্যের বাইরে ২ রাজ্যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা কেন্দ্রের ফলাফল আজ ২ রাজ্যে দীর্ঘ টানাপোড়েনের পর ফল প্রকাশিত হতে চলেছে ভোটের পর আজ। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারুর কাছ থেকে জেনে নেব ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ফলাফলের আগে ঠিক জনমত সমীক্ষা থেকে শুরু করে সমীকরণের ছবিটা কেমন রয়েছে। প্রথমেই আমরা যাব মহারাষ্ট্রের খবরে। সুচারু, আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু বলা যেতেই পারে এবার। মহারাষ্ট্রের সমীকরণের ওপর যে সমীকরণের উপর ভর করে ভোট হয়েছে, আমরা যদি শুরুতেই সেদিকে একটু নজর রাখি, অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়েছে মহারাষ্ট্র। এবার এই মহাবিকাশ আঘাড়ির ভেঙে যাওয়ার পর এবার প্রথম আমরা দেখছি মহারাষ্ট্রবাসী ভোট দিতে চলেছে। এবং সুচারু, একটা তো ঠিক, মহারাষ্ট্র গোটা একটা রাজ্য না, ৫-৬টা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে বাণিজ্য নগরী মুম্বাইও পড়ে। তো সেখানের লাইফস্টাইল, সেখানের ভোটাররা, তাদের চিন্তাধারা, তাদের আইডিওলজি একদম আলাদা। সব মিলিয়ে মহারাষ্ট্রের ইঙ্গিত কি? দেখো, ২৮৮টা আসন রয়েছে। এই ২৮৮টা আসনের মধ্যে কিন্তু একটা বৈচিত্র্য রয়েছে, যে কথা তুমি বললে। একদিকে যেমন বস্তি এলাকা রয়েছে, আবার অন্যদিকে সেরকমভাবেই চলচ্চিত্র নগরী রয়েছে, বাণিজ্য নগরী রয়েছে। ফলে মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা মহারাষ্ট্রের বিভিন্ন বিধানসভাগুলোকে বিশ্লেষণ করলেই পাওয়া যায়। ফলে আমি আবারও বলবো, একদিকে যেমন বাণিজ্য নগরী রয়েছে, জাভেরি বাজার থেকে শুরু করে একাধিক জায়গা রয়েছে। আবার তুমি যদি মুম্বাইয়ের এই প্রান্ত দেখো, যেখানে ওর্লির মতো বিধানসভা কেন্দ্র রয়েছে, বিরাট কোহলি বা তোমার হচ্ছে অন্যান্য আরও বিভিন্ন চলচ্চিত্র জগতের নির্মাতা, আবার অক্ষয় কুমার, তিনিও মুম্বাইতে থাকেন। ফলে অনেকেই, সচিন তেন্ডুলকার, তিনিও সপরিবারে ভোট দিয়েছেন। ৬০% ওপর ভোট পড়েছে, অর্থাৎ ভোটের যে শতাংশ, সেই শতাংশ কিন্তু খারাপ নয়। মহাজুতি বনাম মহাবিকাশ আঘাড়ি, এই দুয়ের মধ্যে মূলত লড়াই। এবং এখানে ছোট ছোট সমীকরণ কাজ করছে। সেই সমীকরণের ওপরই ঠিক হবে যে মহারাষ্ট্র কার দখলে যাবে। ২৮৮টা বিধানসভাতে এক দফায় ভোট হয়েছে স্মৃতি, যেখানে পশ্চিমবঙ্গে এতগুলো আসনে ভোট করতে গেলে কার্যত পা কাঁপে। এবং ২৯৪টা বিধানসভা আমাদের এখানে। ফলে আমাদের সঙ্গে খুব বেশি আসনের তফাৎ কিন্তু মহারাষ্ট্রে নেই। কিন্তু সেখানে মহারাষ্ট্রে দেখা গেছে বিধানসভা নির্বাচন এক দফায় হয়েছে, কোথাও কোনোভাবে ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়নি। এবং খানিকটা আগেই তোমায় বলে রাখি, অজিত পাওয়ার তিনি ইতিমধ্যেই বারামতির প্রার্থী, তিনি গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন আদিত্য ঠাকরে ওর্লি বিধানসভা কেন্দ্রে, এবং সবে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। এবার আসি রাজনৈতিক সমীকরণে। রাজনৈতিক সমীকরণে কি না, মহারাষ্ট্রের রাজনীতিতে আমরা দেখেছি বাল ঠাকরের আধিপত্য, তার পরবর্তীকালে উদ্ধব ঠাকরের আধিপত্য। কিন্তু সেই আধিপত্যে কোথাও না কোথাও এই মহাবিকাশ আঘাড়ি সরকারকে ভেঙে দেওয়ার পেছনে বিজেপির একটা আমরা দেখেছিলাম বড় ভূমিকা। এবং সেখানে শিবসেনা শিবির থেকে ভাঙন ধরানো এবং শিবসেনা বনাম শিবসেনার লড়াইয়ে ভিড়িয়ে দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। ফলে এক্ষেত্রে একেবারে বাল ঠাকরে, উদ্ধব ঠাকরের পর আদিত্য ঠাকরে তৃতীয় পুরুষ হিসাবে, এবং এই যে শিবসেনাকে নিয়ে যে সেন্টিমেন্ট বা ঠাকরেদেরকে নিয়ে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে সামনে রেখেই আদিত্য ঠাকরে ওর্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তার কাছে প্রতিদ্বন্দ্বিতা করা, জয়লাভ করা, এটা ফ্যাক্টর নয়। তার কাছে এখন চিন্তার বিষয় যে মহারাষ্ট্রে তার বাবা বা তার দাদুর সম্মান তিনি রাখতে পারবেন তো? পুরনো শিবসেনা আবার ক্ষমতায় আসবে তো? তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব সেটা জানান দিতে পারবে তো? এই প্রশ্ন যেমন ঘোরাফেরা করছে আদিত্য ঠাকরের মনে। আবার অন্যদিকে দেখো, আমি বললাম প্রথমেই যে মহারাষ্ট্র মানেই বৈচিত্র্য। দেখো, এনসিপিতে কাকা ভাইপোর লড়াই। অজিত পাওয়ার বারামতি থেকে তিনি প্রার্থী, এনসিপির প্রার্থী। কাকার থেকে সিম্বল ছিনিয়ে নিয়েছেন, ঘড়ি চিহ্ন, সেই সিম্বল নিয়ে লড়াই চলছে। এবং পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে এবার বুঝিয়ে দেওয়ার পালা। মহারাষ্ট্রের রাজনীতিতে অজিত পাওয়ার এবং তার দল আসলে কি, সেটা তিনি বুঝিয়ে দেবেন। অন্যদিকে শরদ পাওয়ারের কাছে নিজের কেরিয়ার বাঁচানো একটা বড় লড়াই। আবার তুমি যদি দেখো যে শিল্পী, বুদ্ধিজীবী, আমি যে কথা বলছিলাম, ক্রিকেটার,
ফিল্ম জগৎ, চলচ্চিত্র নির্মাতা, বিভিন্ন স্তরের মানুষ এই মহারাষ্ট্রে থাকেন। ফলে খুব বিবেচক, বিদগ্ধ মানুষজন রয়েছেন। ফলে একদিকে স্লাম এরিয়া, একদিকে বাণিজ্য নগরী, আবার একদিকে বিদগ্ধ মানুষের বাস, যারা মুম্বাইয়ের শুধু নয় গোটা দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছেন। আমরা কিছুদিন আগে দেখছিলাম রিতেশ দেশমুখ, বিলাস রাও দেশমুখ, তার বাবা ছিলেন বিরাট একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই রিতেশ দেশমুখ ভোট দিয়ে এসেই সেই অভিনেতা বললেন মহাবিকাশ আঘাড়ি সরকার গড়বে। ফলে এক্ষেত্রে দেখার শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না ফলাফলের ট্রেন্ড না বেরোচ্ছে, কে জিতবে সেটা বলা মুশকিল। কিন্তু স্মৃতি, আমাদের যাদের দিকে আজকে নজর থাকবে শিবসেনা বনাম শিবসেনা লড়াইয়ে, একনাথ শিন্ডে হাসবেন নাকি আদিত্য ঠাকরে হাসবেন, অজিত পাওয়ার হাসবেন নাকি শরদ পাওয়ার হাসবেন, মহাজুতি তারা সরকার গড়বে না মহাবিকাশ আঘাড়ি আবার সরকার গড়বে, এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এবং এই রাজনৈতিক অঙ্কের মধ্যে ভারতীয় জনতা পার্টি কোনো লাভ তুলতে পারলো কিনা সেটা দেখতে হবে, নাকি পুরনো শিবসেনা তারা তাদের সহানুভূতির ভোটে আদিত্য ঠাকরে সেই তরুণ তুর্কি নেতা, তার সেই যুব নেতা, তার সেই ফ্যাক্টরে, তার সেই গ্ল্যামারে আবার পুরনো সমর্থন ফিরে আসবে, যাতে করে অন্তত খুশি হবেন উদ্ধব ঠাকরে এবং ঠাকরে পরিবার আবার নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করবে যে পুরনো শিবসেনাই আধিপত্য দেখাচ্ছে। ফলে এই বিষয়গুলো আজকে কাজ করবে। আশা করা যাচ্ছে স্মৃতি, সবে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, 11টা থেকে 11:30টার মধ্যে ট্রেন পাওয়া যাবে মহারাষ্ট্র কার দিকে। একদম, আমরা মহারাষ্ট্রের দিকে তো অবশ্যই নজর রাখবো যে সেখানে এনসিপি থেকে আমরা দেখেছি শিবসেনা সবেতেই ভাঙন দেখা দিয়েছে, কাছের মানুষেরা দূরে গিয়েছেন, ঘরের লড়াই, রাজনৈতিক লড়াই মিলেমিশে যেন একাকার হয়েছে। এবার আমরা ঝাড়খণ্ডের দিকে যদি নজর রাখি, এই রাজ্যটিও কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল আজ, আর মহারাষ্ট্রের মতো এই রাজ্যেও কিন্তু নানান ঝড় বয়ে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে, চম্পাই সোরেন থেকে, হেমন্ত সোরেন থেকে, এবং হেমন্ত সোরেনের স্ত্রীকেও কিন্তু এবার আমরা লড়াই করতে দেখছি, কল্পনা সোরেনকে। সেখানেও কিন্তু একটা একেবারে সব পরিবারে ঝাঁপিয়ে পড়েছেন প্রেস্টিজ ফাইটে। এই ঝাড়খণ্ডে এবার কি হতে চলেছে? আমরা যদি বুথ ফেরত সমীক্ষা দেখি, প্রত্যেকেই কিন্তু এগিয়ে রাখার দিক থেকে আমরা দেখছি যে এনডিএ শিবিরকে তারা এগিয়ে রাখছে। শুধুমাত্র একটি যারা জনমত সমীক্ষা করে, বুথ ফেরত সমীক্ষা করে, তারা মহাগঠবন্ধনকে এগিয়ে রেখেছেন। তো এই ঝাড়খণ্ডে এবার কি কি সমীকরণের উপর ভোট হয়ে আজ ফল প্রকাশ? ঠিক ঠিক স্মৃতি, তুমি একদম ঠিক কথা বললে। হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, তারা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন। হেমন্ত সোরেনের কাছে এটা নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই, এবং শুধু তাই নয়, তাকে যে জেলে যেতে হয়েছিল, দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছিল, সেই জেল যাপন পর্বটা ঝাড়খণ্ডবাসী কিভাবে দেখলেন, ভোটের রায় সেটা পরিষ্কার হয়ে যাবে। হেমন্ত সোরেনের গায়ে কি আরও কালি লেপে গেল, নাকি এটা তার কাছে সহানুভূতির ভোট হলো? জেল যাওয়াটা তার কি মঙ্গল হলো? কারণ রাজনীতি করতে গেলে তোমায় জানতে হবে যে কয়েকটা মামলা না হলে, জেলে না গেলে সে রাজনীতিকই নয়। ফলে এক্ষেত্রে হেমন্ত সোরেনের কাছে একটা সেন্টিমেন্ট কাজে লাগানোর একটা বিষয় রয়েছে, এবং জেলে গেছেন, পদত্যাগ করেছেন, আবার অতি পরিচিত ঘনিষ্ঠ যারা রাজনৈতিক সতীর্থ, সেই রাজনৈতিক সতীর্থদের দেখেছেন রাতারাতি বদলে যেতে, অন্য শিবিরে চলে যেতে। যে প্রশ্ন, যে কিউ পয়েন্ট তুমি দিলে যে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের খেলা রয়েছে এখানে, মনে করা হচ্ছে বুথ ফেরত সমীক্ষাও এনডিএকে এগিয়ে রাখছে, যথেষ্ট কারণ আছে স্মৃতি। হেমন্ত সোরেনের বিরুদ্ধে সেখানে একটা লাগাতার ক্যাম্পেইন চলেছে যে দুর্নীতির মুখ হেমন্ত সোরেন, এই হেমন্ত সোরেনকে আর ভুল করে ভোট দেবেন না। ফলে এইভাবে প্রচার হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে করিয়েছে ভারতীয় জনতা পার্টি। হেমন্ত বিশ্ব শর্মার কাছে একেবারে হোম টাস্ক ছিল যে এই রাজ্যে অবজারভার হিসাবে কাজ করবেন, এবং তার উপর দায়িত্ব ছিল যে হেমন্ত সোরেনের দল থেকে ভাঙিয়ে বিজেপিতে কতগুলো যোগদান করানো হতে পারে। প্রচুর যোগদান হয়েছে, শিবির বদল প্রচুর হয়েছে। ফলে হেমন্ত সোরেনের কাছে সেই ভূমিপুত্র ফ্যাক্টরটাকে বজায় রেখে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাটা একটা যেমন কঠিন চ্যালেঞ্জ, অন্যদিকে বিজেপি কিন্তু একেবারে পাখির চোখ করে রেখেছে যে ঝাড়খণ্ড এবার তারা ছিনিয়ে নেবেই, যেন তেন প্রকারেণ। ফলে এবারের যে রাজনৈতিক প্রচার পর্ব যদি বলো, জেল থেকে বেরোনোর পরে আমরা দেখেছি হেমন্ত সোরেন বনাম হেমন্ত বিশ্ব শর্মা, দুই হেমন্তের লড়াই আমরা দেখতে পেলাম, এবং কাঁটে কাটাক্কার হবে কিনা, এবং একে অপরকে উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম করেছেন। একদিকে দুর্নীতি ইস্যু, আবার হেমন্ত সোরেনের ইস্যু যে রিজিওনাল পলিটিক্সকে শেষ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আসলে রিজিওনাল দলই আসল দল, যারা স্থানীয়
মানুষের বক্তব্য শুনবে, কথাগুলো শুনবে, তাই ভুল করবেন না। হেমন্ত সোরেন বোঝানোর চেষ্টা করেছেন। আবার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন দুর্নীতির দায়ে যে লোকটা জেলে গেল তাকে আবার সরকারে আনা, তাকে আবার মুখ্যমন্ত্রী করা। ফলে এই দুটো ইস্যু মানুষের মনে কোনটা খেলে গেল, আমি ওই যে কথা বললাম, হেমন্ত সোরেনের কাছে এই ভোটটা নিজের গায়ে কালি চিঠিয়ে দেওয়ার ভোট নাকি সহানুভূতির ভোট, সেটা আর কয়েক ঘন্টা পরেই পরিষ্কার হয়ে যাবে। স্মৃতি, একেবারে আপাতত ধন্যবাদ সুচারু।